চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী উর্মি খানের কাছে। উর্মি, শুরুতেই বলছিলাম অনেকগুলো বিষয় নিয়ে আজ আপনার কাছে আমাদের জানার আছে। শুরুতেই আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে শুরু করতে চাই আজকে সকালটা। যেহেতু সকালবেলা, প্রথমেই সকালের একটা গান করছি। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন আমার, তুমি আমার সারা বেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার একটু চাওয়া অনেকখানি পাওয়া, তুমি আমার খর রোদে মিষ্টি হিমেল হাওয়া, তুমি আমার সূর্যাস্তে ঝিকিমিকি বালুকা বেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা। চমৎকার উর্মি, ধন্যবাদ। এত সুন্দর গান শোনার পর একটু জানতে ইচ্ছে করলো যে আমরা জানি 4 বছর বয়স থেকে আপনি আপনার বাবার কাছ থেকে আসলে হাতে খড়ি গানের, সেই ছোটবেলাকার গল্প একটু যদি বলতেন, কিভাবে শুরু? আমার বড় বোন আছে, আমার বড় বোনকে আমার বাবা গান শেখানোর চেষ্টা করেছে, কিন্তু ওর আসলে আগ্রহ ছিল না। তো আমার বাবার ইচ্ছে ছিল যে পরবর্তীতে যে আসবে সে অবশ্যই গান করবে। তো আমার বাবার ইচ্ছেতেই আসলে গান করা, এবং একদম ছোটবেলা থেকে, মানে আমি আমার মার কাছে শুনেছি যে যখন থেকে আমি কথা বলতে শিখেছি তখন থেকেই আমি গান করি। তো গানের প্রতি ভালোবাসাটা আসলে আমার বাবার কাছ থেকেই এসেছে, সেভাবেই শেখা। এই যে গানের প্রতি ভালোবাসা বাবার কাছ থেকে এলো, আমরা তো জানি আপনি অভিনয়ও করতেন জি ছোটবেলায়, জি। সেই ভালোবাসাটা কি করে এলো? আমি অনেক কম্পিটিশন করতাম, অভিনয়ের কম্পিটিশন করতাম, উপস্থিত অভিনয় ছিল তখন। আচ্ছা। যে একটা চিরকুট থাকবে, ওই চিরকুটটা নিয়ে 2 মিনিট চিন্তা করতে হবে, যে ওই একটা টপিক থাকবে, ওই টপিকের উপর, এবং তারপর অভিনয় করতে হবে ইনস্ট্যান্ট। তো আমি ওটা করতাম, এবং আমার একটা আসলে গুণ বলবো নাকি আসলে দোষ বলবো জানি না, আমি একদম অভিনয় করতে করতে রিয়েলিস্টিক ভাবে কান্না করে দিতে পারতাম। তো এটার জন্য দেখা যেত যে আমি যখনই অভিনয় কম্পিটিশন করেছি আমি সবসময় ফার্স্ট হয়েছি, এবং গানের সাথে সাথে আমার বাবার সবসময় এক্সপ্রেশনটা, গানের যে এক্সপ্রেশনটা, এটাও আমার বাবা আমাকে শিখিয়ে দিতেন। তো ছোটবেলা থেকে ওই গানের এক্সপ্রেশনের সাথে সাথে অভিনয়টাও বাবা একটু শেখাতেন, কম্পিটিশন করতাম, এভাবেই আসলে অভিনয়টাও করা হয়েছে। আমি শুনেছি যে আপনাকে একটা সময় এরকম একটা পরিস্থিতি হয়েছে যে আপনি গান গাইবেন না অভিনয় করবেন, যে কোনো একটা বেছে নিতে হয়েছে। হ্যাঁ, সেটা কেন হয়েছিল, সে পেছনে গল্পটা? আমি একটা রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছিলাম, যেখানে 2টা সাবজেক্টই ছিল, গান এবং অভিনয়। তো আমি 2টো সাবজেক্টেই সারা বাংলাদেশ থেকে আমি 2 জন মাত্র টিকেছিল, তার মধ্যে আমি একজন ছিলাম। তো ওখানে একটা এগ্রিমেন্ট করতে হয়েছিল আমার। অভিনয় যেহেতু আগে টিকেছিলাম, অভিনয়ে আমি এগ্রিমেন্ট করে ফেলেছিলাম। তখন আমি ছোট ছিলাম, অতটা বুঝতে পারিনি। তো তারপর যখন আমি জানলাম আমি একদম গানে ইয়েস্কারটা পাবো, ওই সময় আমাকে আমার হাত থেকে স্কারটা নিয়ে নেওয়া হয়েছে যে আপনি তো অভিনয়ে অলরেডি এগ্রিমেন্ট করে ফেলেছেন, আপনি আর গানটা করতে পারবেন না। যদিও আপনি টিকেছেন, কিন্তু গানটা আপনি করতে পারবেন না। তো ওই সময়টাতে আমার প্রচণ্ড খারাপ লেগেছিল, এবং আমার মনে হয়েছিল যে গানটা আমার প্রথম ভালোবাসা, আমি আরও অনেক কিছুই করতে পারি, কিন্তু গানটা আমি ছাড়বো না, মানে অন্য কোনো কিছুর জন্য আমি গানটা ছাড়বো না। তো সেই কম্পিটিশনে আমি টপ 10 পর্যন্ত, মানে বিভাগীয় পর্যায়ে টপ 10 পর্যন্ত গিয়েছিলাম, এবং তারপর যখন প্রচণ্ড মন খারাপ ছিল,
সেই কারণে আর কি, আর দেখা যায় যে তারপরের রাউন্ড থেকে আমি বাদ পড়ে যাই। আসলে আমার অতটা আগ্রহ তখন আর ছিল না যে আমি গানটা বাদ দিয়ে অভিনয় করব না। এরকম পরিস্থিতি যখন তৈরি হয় যে কোনো একটা বেছে নিতে বলা হয়, যখন আপনার ভালোবাসা এবং আপনার মেধা আছে আসলে কয়েকটা দিকেই, মেধাটাকে কি সীমিত করে দেওয়া হয়? আপনার কাছে কি মনে হয় এরকম পরিস্থিতিতে? যদি সুযোগ থাকে, সবসময় মন যেটা চায়, যেটা করতে আমি খুব বেশি ভালোবাসি, সেই কাজটাই করা উচিত, সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত। আমি কিন্তু অনেকগুলো টিভি নাটকও করেছি, তখন আমি শিশু শিল্পী হিসেবে অনেকগুলো কাজও করেছিলাম, কিন্তু যখন গানের বিষয়টা এসেছে, যেটা যখন আমার গানটা অনেক বেশি ভালোবাসার, তখন ওখানে হয়তো মেধাটা সীমিত করে দেওয়া হয়েছে। আমার মাও চাইতেন আমি অভিনয় করি, অভিনয় করলে হয়তো আমি ভালো করতে পারতাম, এটা আমার মায়ের কথা ছিল। কিন্তু ওই যে বাবার কাছ থেকে যে গানের প্রতি যে ভালোবাসাটা, যেই ভালোবাসাটা নিয়ে বেড়ে ওঠা, সেটা ছাড়তে পারিনি আর কি। আপনার একটি অ্যালবাম মুক্তি পেয়েছে উর্মি নামে, সেটা 2016 সালে, যদি আমি ভুল না করে থাকি, প্রথম অ্যালবাম ছিল। হ্যাঁ, ওটাই। সেই অনুভূতিটা কেমন ছিল প্রথম অ্যালবাম মুক্তি? প্রথম অ্যালবামের অনুভূতি তো আসলে অসাধারণ, এবং একজন শিল্পীর জন্য তার গান, তার অ্যালবাম তো সন্তানের মতো, তো খুবই ভালো ছিল অনুভূতি। এবং তখন অ্যালবামটা করেছিলাম, এখন তো অ্যালবামের রীতিটা একেবারেই হারিয়ে গেছে, একেবারেই হারিয়ে গিয়েছে। এখন সব সোলো গান হচ্ছে, কিন্তু নিজের একটা অ্যালবাম আছে, একটা করতে পেরেছি, সেটার একটা আত্মতৃপ্তি আছে। আড্ডার এই পর্যায়ে আরেকটি গান শুনবো। আমাদের দেশের সবারই আমি জানি খুব পছন্দের একজন নায়ক সালমান শাহর ছায়াছবির একটি গান করছি। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না কো কোনদিনও পর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না কো কোনদিনও পর। তোমায় এক নজর না দেখলে পরে পরাণ আমার পরে, দেখলে পরে দুই নয়নে তৃষ্ণায় আরো বাড়ে, সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু, সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু, ইচ্ছে করে জনম ভরে করি গো আদর, তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না কো কোনদিনও পর। গানের পাশাপাশি, অভিনয়ের পাশাপাশি আপনি মেহেদি আর্টিস্ট হিসেবেও কাজ করছেন। জি। এবং আপনি আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ নাচ, গান বা অভিনয় নিয়ে ব্যস্ত থাকলে তাদের আরও যেই শখের বিষয়গুলো থাকে সেগুলোর দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পায় না, কিন্তু আপনি কাজ করছেন, কিভাবে করছেন? সময়টা খুব মেনটেন করি যে কোনো কাজের ক্ষেত্রে, এবং আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি যে আমার যেই কাজগুলো আমি ভালোবাসি, পছন্দ করি, সেই কাজগুলো এখন আমি পেশা হিসেবে নিতে পেরেছি। মেহেদির কাজটা একেবারেই শখ থেকে শখের পেশা হিসেবে নেওয়া। আসলে লকডাউনের সময় যখন সবাই ঘরে বসেছিল, ওই সময়টাতে কিন্তু প্রচুর পেজ আমাদের দেশে হয়েছে, তো আমি চিন্তা করলাম যে মেহেদিটা যেহেতু আমি করি, এবং আমার দেখা যায় যে আমার আশেপাশে যারা আছেন সবাইকে আমার এমনিতেও দিয়ে দিতে হয়, তো আমি এটা কেন প্রফেশনালি শুরু করি না।
যখন প্রফেশনালি শুরু করলাম তখন দেখলাম যে এমনিতে যে সারাটা ছিল, আমি প্রফেশনালি শুরু করার পর দেখলাম যে আরও বেশি সারা আমি পেয়েছি। এবং কাজ করতে করতে আজকে আমার যে পেজটা, আমি প্রফেশনালি কাজ করছি 5 বছর যাবত। তো এখন দেখছি যে মেহেদির কাজটা এত সময়ের এবং এত পরিশ্রমের কাজ। অনেকে মনে করে যে মেহেদি তো দিবে, কি এমন, বাট আর্টটা এবং অনেক কিছু। আমি কিন্তু অনেক ছোটোবেলা থেকে গানের সাথে সাথে আমি অনেক ছোটোবেলা থেকে মেহেদিও দিই, কিন্তু যেহেতু আমি প্রফেশনালি কাজ করছি সেই জন্য আমি কিছুদিন আগে একটা কোর্সও করেছি পারফেকশনের জন্য। আচ্ছা, যখন আমি প্রফেশনালি কাজ করবো আসলে পারফেকশন থাকাটা খুব জরুরি। তো এখন কিন্তু প্রচুর মেহেদি নিয়ে অনেকে কাজ করছে, অনেকভাবে কাজ করছে এবং এটার সারাও অনেক। তো আমার খুব শখ থেকে আসলে এই কাজটাকে পেশা হিসেবে নেওয়া। প্রমোশনের কাজ করছেন, মেহেদি আর্টিস্ট হিসেবে কাজ করছেন, গানের প্রতি কি সময় একটু কম দেওয়া হয়ে যাচ্ছে? না, মোটেই না। কারণ হচ্ছে কি যে গানটাই আমি ফুল টাইম করি। আমি গানের জন্য প্র্যাকটিস করা, প্রোগ্রাম করা, গানটাই আমি মানে গানটাও আমি ফার্স্ট প্রফেশন বলবো না। কারণ হচ্ছে যে ফার্স্ট প্রফেশন হলে দেখা যায় সেখানে অনেক কিছু না করার অপশন থাকে না, কিন্তু আমার না করার অনেক অপশন আছে। আর বাকি যে কাজগুলো আমার সবগুলো কাজই কিন্তু অপশনাল। যেদিন আমার মেহেদির কাজ থাকে সেদিন আমি গানের কাজ রাখি না, যেদিন আমার প্রমোশনের কাজ থাকে সেদিন আমি অন্য কাজ রাখি না। দেখা যায় সপ্তাহে 7 দিনে একদিন প্রোগ্রাম করছি, একদিন মেহেদির কাজ করছি, একদিন প্রমোশন করছি, এক দিন এক একটা করছি। তো যখন যেটা করি তখন সেটাতেই সম্পূর্ণ সময়টা দেই আমি। খুবই চমৎকার, মাল্টিটাস্কিং এর এই গুণটা আসলে থাকা উচিত। একটু যদি বলতেন যে সামনে আর কি কি গান নিয়ে কাজ চলছে, মৌলিক গানের কোনো কাজ চলছে কিনা, কি পেতে যাচ্ছি আমরা সামনে? মৌলিক গানের আসলে কয়েকটা কথা হয়েছে, কিন্তু এখন আসলে সার্বিকভাবে আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে আগাতে পারছি না, কিন্তু কথা হয়েছে। আর কিছু জিঙ্গেলের কাজ করব, কিছু জিঙ্গেলের কাজ করা হচ্ছে, এই কাজটা করা হচ্ছে। এবং মৌলিক গান তো গত বছরও আমার রিলিজ হয়েছে, এই বছরে ইচ্ছা ছিল কিন্তু সেটা সম্ভব হয়নি। জিঙ্গেলের কাজ করছি এবং স্টেজ শো তো আছেই সাথে। শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছ থেকে একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবারে সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নিউ টাওয়ার, 110 বীর উত্তম সিয়াদ দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বেলজিয়ান অভিনেত্রী অড্রে হেপবার্নের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জীবনে সুখী হওয়াটাই আসল কথা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজকে সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। গান অনুষ্ঠানের শেষ পর্যায়ে এবারেও আমি একটি ছায়াছবির গান করছি। সময় হয়েছে ফিরে যাওয়ার, মন কেন যেতে চায় না বলো না, মন কেন যেতে চায় না। আরো কিছুক্ষণ থাকতে মন কেন যে বারে বারে ধরে বায়না। ও সময় হয়েছে ফিরে যাওয়ার, মন কেন যেতে চায় না বলো না, মন কেন যেতে চায় না। জমার খাতায় শুধু জমা হলো ব্যথা, কখনো হলো না বলা হৃদয়ের কথা। আমি যার বুকে দিয়েছি আগুন, সে আমার জীবনে এনেছে ফাগুন। যদি যেতে চায় মন কেন শুধু অকারণ, এ দুটি চরণ আমায় যেতে দেয় না। ও সময় হয়েছে ফিরে যাওয়ার, মন কেন যেতে চায় না বলো না,
মন কেন যেতে চায়।